একটা সত্য গোপন করলে যদি কারো ভালো হয় তবে তা জায়েজ আছে। মানুষ অন্যের ভালোর জন্য সময়ে মিথ্যা বলে, আর আমি নিজের মেয়ের সুখের জন্য একটা মিথ্যা লুকাতে পারি না? নিজেকে আমার জায়গায় রেখে প্রশ্নটা করিস। শাশুড়ির ঘর হতে ফেরার পথেই মরিনের কাছে তার মায়ের ফোন আসে। যতই হোক নিজের পরিবার, নিজের মা। 18 বছর নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, সুখে দুঃখে পাশে থেকেছে। তাই নিজের মনের একটা দ্বন্দ্ব নিয়েই ফোনটা রিসিভ করলো মরিন। মা ভালো মন্দ অনেক কথাই জিজ্ঞেস করেছে, কিন্তু সে চুপ থাকে। শেষ পর্যন্ত একরাশ হতাশা নিয়ে তারিন বেগম এই কথাগুলো বলেন। মায়ের বলা শেষ কথাগুলো মরিনের মনে বেশ দাগ কাটে। মেয়ের কাছ থেকে কোনো প্রকার জবাব না পেয়ে তারিন বেগম আবার বলা শুরু করে। ঠিক আছে, তুই যখন কথা বলবি না আমি আর জোর করবো না, প্রয়োজনে তোর সামনেও যাব না। যেদিন আমাদের ক্ষমা করতে পারবি সেদিন বলবো আহনাফের সাথে তোর বিয়ে কেন দিয়েছি। এখন যে জন্য তোকে ফোন করা তা বলি, মনোযোগ দিয়ে শুনিস। মানুষের হায়াতমতের কোনো ঠিক নেই। আমি যদি কখনো এমন পরিস্থিতি আসে আহনাফ আর তোর পাশে নেই, আমি বা তোর বাবা বেঁচে নেই, তোর ভাইও তোর দায়িত্ব নিচ্ছে না, তবে কোনো হীনমন্যতায় ভুগবি না, নিজেকে অসহায় ভাববি না। সবসময় মনে রাখবি তোর নামে একটা ফ্ল্যাট আর অ্যাকাউন্টে প্রায় 1 কোটির বেশি টাকা আছে। তোর শ্বশুর শ্বশুর 1 কোটি দিয়েছে, বাকিটা গাড়ি বিক্রি করা। যা দিয়ে ইনশাল্লাহ তুই ভালো কিছু করতে পারবি, তাতে তোর জীবন কারোর সাহায্য ছাড়াই চলে যাবে। তোর লাগেজে নীল রঙের একটা ফাইল, সব কাগজপত্র আছে। আর হ্যাঁ, এটা তোর কাছে গোপনে যত্ন করে রাখিস। সবাই যেন জানে যে টাকার লোভে আমরা তোর বিয়ে দিয়েছি তেমনি জানতে দে, কারণ এটা তোর বিপদের সঙ্গে যা সবাইকে দেখে বেড়াতে হয় না। মরিন কি বলবে কিছু বুঝতে পারে না। মরিনের মা ভরাক্রান্ত হৃদয়ে আবার বলতে শুরু করে। অবশেষে একটা কথাই বলবো, তুই হয়তো ভাবতে পারিস যে সব খোলসা করে স্বামীকে বলে দিবি, দেওয়া উচিত, কিন্তু মারে, পুরুষ মানুষ বড় জটিল। এখন তোর প্রতি মোহ আছে, ভালোবাসা আছে, 2 দিন পরে নাও থাকতে পারে। তখন তোকে উঠতে বসতে এই ত্রুটি নিয়ে কোটা দেবে। নিজের সব অন্যায় আবদার এই একটা ত্রুটির জোরে ধরে পূরণ করে নেবে। কথাটা মাথায় রাখিস। দোয়া করে ভালো থাক। একটা দীর্ঘশ্বাস ফেলে তারিন বেগম ফোন কেটে দেন। মরিন বুঝতে পারে না এই মুহূর্তে তার ঠিক কি করা উচিত। সবটা প্রচণ্ড ঘোলাটে লাগছে তার কাছে। তবে কি সে তার গর্ভধারিণী মাকে ভুল বুঝলো? মরিন নিজের রুমে প্রবেশ করতেই আহনাফের প্রশ্নের মুখোমুখি হয়। আমাদের বিয়ে ভাঙতে মিস নীলিমাকে তুমি মিথ্যে বলতে বাধ্য করেছিলে? কোনো প্রকার ভনিতা ছাড়াই সে উত্তর দেয়। হ্যাঁ। আহনাফ তার সামনে দাঁড়িয়ে আবার প্রশ্ন করে। তার মানে মিস নীলিমা যা যা বলেছেন সব সত্যি? মরিন নির্লিপ্ত গলায় বলে। আমি জানি না নীলিমা আপু আপনাকে কি বলেছে, তবে এইটা ঠিক, যখন শাফিন ভাইয়া আমাকে বলেছিল আপনি আমাকে বিয়ে করতে চান আর আমাদের বাড়িতে প্রস্তাব পাঠাবেন, তখন আমি নীলিমা আপুকে আপনার কাছে গিয়ে বলতে বলেছিলাম যে আমার কারোর সাথে গভীর প্রেম আছে, আর বিয়ে যদি আমার অমতে হয় তবে আমি পালিয়ে যাব। তাছাড়া এটাও বলতে বলেছিলাম আমার সম্পর্কের কথা আমার মা বাবা মেনে নিয়েছে, যাতে আপনি আমার বাসায় বিয়ের প্রস্তাব না পাঠান। আপু আপনার কাছে এসব বলতে প্রথমে রাজি ছিল না, কারণ সে জানে আমি কখনোই কোনো ছেলের সাথে সম্পর্কে জড়াইনি, কিন্তু আমি নানান রকমের কসম আর ইমোশনাল ব্ল্যাকমেল করে তাকে একরকম বাধ্য করেছিলাম এটা করতে। অবাক হয়ে আহনাফ বলে। কিন্তু কেন? এত বড় ঘর থেকে প্রস্তাব পেলে তো মেয়েরা বিয়ের জন্য পাগল হয়ে যায়। তাচ্ছিল্যের সুরে মরিন বলে। অন্যান্য মেয়েদের কথা আমি জানি না, তবে আমি আমাদের থেকে সামান্যতম বড়লোক কাউকে বিয়ে করতে চাইনি, যেখানে আপনার পরিবারের সাথে আমার পরিবারের তফাৎ তো আকাশ পাতাল। আমি কোনোভাবেই এই অসম সম্পর্কে কোনোভাবেই জড়াতে চাইনি, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এইসব সম্পর্ক টিকে থাকে না। আহনাফ প্রশ্ন করে। আর কোনো কারণ আছে? মনে মনে মরিন নিজেকে বলে। আছে, আরও একটা কারণ আছে, সেটা হলো আমার অতীতে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা, কিন্তু আমি সে সম্পর্কে আপনাকে তখনই বলবো যখন আপনার সম্পর্কের সব সত্যি জানবো। বিয়েটা যখন হয়েই গেছে আমি সবটা দিয়ে চেষ্টা করব এই সম্পর্কটা টিকিয়ে রাখার। কি হলো বলো? মরিন আহনাফের দিকে ঘাড় উঁচু করে বলে।
এটাই কি যথেষ্ট নয়? তাছাড়া আপনার সম্পর্কে যা শুনেছি। মুচকি হেসে আহনাফ খাটে বসে পড়ে। মরিনের হাত ধরে টান দিয়ে নিজের পাশে বসায়। এরপর আলতো করে মরিনের মাথাটা নিজের বুকে টেনে নিয়ে বলে, আমিও জানি না তুমি আমার সম্পর্কে কতটা শুনেছ, তার মধ্যে কোনটি সত্য কোনটা মিথ্যা, তাই আমি নিজে আগে সবটা বলি, তারপর না হয় তুমি ঠিক ভুল বিচার করো। আহনাফ মরিনকে বলতে শুরু করে, জীবনে না চাইতেই আমি সব পেয়েছি, কোনো কিছুর কমতি কখনোই ছিল না। টাকা, গাড়ি, বাড়ি, যখন যা চেয়েছি তাই পেয়েছি। এমনকি যে বয়সটা ছেলেরা নারীর শরীর নিয়ে শুধু কল্পনা করেই পার করে দেয়, সেই বয়সে আমি নারী দেহ নিয়ে একরকম খেলা করেছি। আহনাফের এমন স্বীকারোক্তি শুনে মরিনের মনে হলো কেউ তার কানে গরম সীসা ঢেলে দিয়েছে। তীব্র ঘৃণায় সে আহনাফের বুক থেকে মাথা তুলে নিতে চাইল, কিন্তু আহনাফ আরো শক্ত করে তাকে জড়িয়ে নিয়ে বলে, আমার কথা বলা শেষ হয়নি, এখনও অনেক কিছু বাকি আছে, তোমাকে সবটা শুনতে হবে। আমি মানছি নারী দেহে আমি কৈশোর থেকেই বিচরণ করেছি, কিন্তু তার সুযোগ আমাকে একজন করে দিয়েছিল। একরাশ ঘৃণা, ভয় আর সন্দেহ নিয়ে মরিন কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে, কে 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 কে? আহিয়ান মির্জা। আহনাফের উত্তর শুনে মরিনের এ জগৎ সংসারই মিথ্যে বলে মনে হয়। কেউ নিজের ছোট ভাইকে হাতে ধরে এতটা খারাপ পথে নিয়ে যেতে পারে তা মরিনের বিশ্বাস করতে কষ্ট হয়। মরিনের মুখে অবিশ্বাসের ছাপ দেখে আহনাফ বলে, ঠিক শুনেছ, আমার বড় ভাই আহিয়ান মির্জা। মরিন কিছুটা রেগে প্রশ্ন করে, কিন্তু উনি আপনার সাথে এমনটা কেন করলেন? কি শত্রুতা তার নিজের ভাইয়ের সাথে? মরিনের এমন রাগ দেখে আহনাফ মৃদু হেসে বলে, ওয়েট, হুট করে কোনো কনক্লুশনে যেও না, আগে সবটা শোনো, কারণ আমরা সবসময় যা দেখি তার পিছনে অজস্র সত্য লুকিয়ে থাকে। যেমন ব্রো এমন কেন করেছে তার পিছনেও রয়েছে, বলো, সেসব শুনতে চাও? মরিন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আহনাফ বলা শুরু করে, মা বাবা তার সন্তানকে সবসময় বেস্ট দিতে চান, বেস্ট এডুকেশন, বেস্ট এনভায়রনমেন্ট, ব্লা ব্লা ব্লা, কিন্তু বেস্ট দিতে গিয়ে কখন যে ওয়ার্ডস দিয়ে ফেলে তা তারা নিজেরাই বুঝতে পারে না। তারই পারফেক্ট এক্সাম্পল হলো আমার মম ড্যাড। তারা আমাদের বেস্ট দেওয়ার জন্য আমাদের 3 ভাইকে লন্ডনে রেখে পড়ানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু সাদাবের মা বাবা মৃত থাকায় লন্ডনের ভিসা রিজেক্ট হয়, তাই আমরা 2 ভাই লন্ডনে যাই। তখন ভাইয়ার বয়স 10 আর আমার 8। নিজের দেশ, নিজের স্কুল, পরিচিত মুখগুলো রেখে লড়াই শুরু হয় নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টার। মরিন অবাক হয়ে প্রশ্ন করে, আপনার মা বাবার সাথে যাননি? দুই দিকে মাথা নাড়িয়ে নাচক করে আহনাফ বলে, না, ড্যাড নিজের বিজনেস ছেড়ে যেতে পারেনি, আর মম নিজের সংসার। তবে তারা মাঝে মধ্যে বলতে পারো এভরি উইকেন্ডে দেখা করতে যেত, কিন্তু তাতে আমাদের 2 ভাইয়ের বিশেষ লাভ হতো না, কারণ সেখানে ড্যাড ব্যস্ত থাকতো বিজনেস মিটিং নিয়ে আর মম ব্যস্ত থাকতো ক্লাবিং নিয়ে। তাই আমরা বড় হতে থাকি সেখানকার ন্যানি আর এক গাদা মেয়েদের কাছে। যখন বাড়ির কথা মনে পড়তো আমরা ভীষণ কান্নাকাটি করতাম। ন্যানি ড্যাডকে ফোন করতো, কিন্তু তিনি প্রায় সবসময় ব্যস্ত থাকতো, তাই কথা বলার সময় হতো না। আর মমকে ফোন দিলে তিনি খানিকটা রেগে গিয়ে বলতেন, ছেলে মানুষ হয়ে এভাবে কাঁদলে কি করে হবে? তোমাদের পাঠিয়েছি ব্রাইট ফিউচারের জন্য, কিন্তু তোমরা যদি এমন করো তবে কি করে হবে? তোমার বাবার বিজনেস এম্পায়ারকে সামলাবে কে? সব কিছু থাকার পরেও একটা নিঃসঙ্গ শৈশব কাটাতে হয় দুজনকে। তখন মমের উপর ভীষণ অভিমান হতো। মনে হতো চাইলেই তো তিনি আমাদের নিজের কাছে রাখতে পারতো, না হয় নিজে আমাদের কাছে চলে আসতে পারতো, না হয় আরও একটু সময় দিতে পারতো। নতুন পরিবেশ, নতুন দেশ, নতুন স্কুল, এভাবে বছরের পর বছর চেষ্টা করেও কিছুতেই মানিয়ে নিতে পারছিলাম না। মমের প্রতি অভিমান, অভিযোগ আর শৈশবের সেই কান্নাগুলো ধীরে ধীরে রাগ আর জেদে পরিণত হতে লাগলো। কিন্তু তাতে আমরা 2 ভাই অনেক বেশি ক্লোজ হতে লাগলাম। তাই তো শৈশব হতে কৈশোরে যেতে যেতে ভাই থেকে বন্ধু হয়ে গেলাম। একটা নিঃশ্বাস ফেলে আবার বলতে শুরু করে, কৈশোরের বয়সটাতে আর মম ড্যাডকে মিস করতাম না।
তখন তারা এলে বিরক্ত লাগতো, কারণ ততদিনে আমরা লন্ডনে অ্যাডজাস্ট করতে শুরু করছি। একটা ফ্রেন্ড সার্কেলও তৈরি হয়ে গেছে। তারা সবাই আমাদেরই মতো পরিবার থেকেও একা। আমরা সবাই নিজেদের একাকিত্ব কাটানোর জন্য একটা পথ খুঁজতে থাকলাম। একদিন আমাদের সার্কেলেরই একটা ফ্রেন্ড সেই পথটা দেখিয়ে দিয়েছিল। কৌতূহলী হয়ে মরিন জানতে চায়। কি পথ? নির্লিপ্ত গলায় আহনাফ বলে। ড্রাগস। অস্ফুটন সুরে মরিন পুনরাবৃত্তি করে। ড্রাগস? আহনাফ মাথা নাড়িয়ে বলে। ড্রাগস। 13 বছর বয়সে আমি প্রথম ড্রাগস নেওয়া শুরু করি। বিশ্বাস করো, যেই আমি বছরে একবার বাংলাদেশে আসার জন্য পাগল হয়ে যেতাম, ড্রাগসের পর সেই আমার আর নিজের দেশটাকে ভালো লাগতো না, বরং লন্ডনে ভালো লাগতে শুরু করে। সব একাকিত্ব ভুলে যেতে থাকি, এক অন্য জগতে প্রবেশ করি। ওয়ান মোর থিং, মমের প্রতি আমার যে লুকিয়ে থাকা চাপা অভিমান ছিল সেটা ধীরে ধীরে ঘৃণায় পরিণত হতে থাকে। একদিন ব্রো বলল হি ফাউন্ড এ নিউ থিং, যার কাছে দুনিয়ার সব নেশা তুচ্ছ। আমি বললাম আই অলসো ওয়ান্ট টু ট্রাই দ্যাট। তুমি জানতে চাও সেটা কি? মরিন মাথা নাড়ায়। একটা দীর্ঘ শ্বাস ফেলে আহনাফ বলে। নারী দেহ। 15 বছর বয়সে আমি প্রথম নারী দেহের গন্ধ গভীরে অনুভবের সুযোগ পাই। মেয়েটা ব্রোর গার্লফ্রেন্ড ছিল। একটা গুচির সানগ্লাসের জন্য আমাকে এন্টারটেইন করতে রাজি হয়ে যায়। ইউরোপের ফ্রি মিক্সিং কালচারের দরুন আমার কখনোই মেয়ের অভাব হয়নি। কেউ আমার হ্যান্ডসাম ফেস দেখে এসেছে, কেউ বা টাকার বিনিময়ে। তবে আমার সাথে বেড শেয়ার করা বেশিরভাগ মেয়ে ছিল আমার ফ্রেন্ড, আমার মতো নিঃসঙ্গ রিচ কিড, যারা আমার মতোই ক্ষণিকের আনন্দের জন্য নেশা করত, বেড শেয়ার করত। বলতে পারো তখন থেকেই নারীদের ভোগ্যপণ্য বলে মনে করতে শুরু করি। কিন্তু আমার 17 বছর বয়সে এসবে বাধা পড়ে। মরিনের চুপ থাকা দেখে আহনাফ বুঝতে পারে সে বিমর্ষ হয়ে গেছে। আহনাফ পুনরায় বলে। সাদাবের আগমনে সব পাল্টে যায়। ও ল পড়তে লন্ডনে আসে। আমাদের দুই ভাইয়ের উচ্ছৃঙ্খল জীবন সম্পর্কে মম ড্যাডকে জানায়। মেয়েদের বিষয় কিংবা টাকা উড়ানোর ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা না থাকলেও ড্রাগস নিয়ে তারা চিন্তায় পড়ে যায়। ফলস্বরূপ আমরা দু ভাই চলে যাই রিহ্যাবে। 4 বছর পর রিহ্যাব থেকে ফিরে বুঝতে পারি সব নেশা থেকে মুক্তি আছে, কিন্তু নারীর নেশা থেকে মুক্তি নেই। ভেবেছিলাম দেশে ফিরে এলে সব ঠিক হয়ে যাবে, কারণ এখানে তো আর মেয়েরা ইউরোপের মতো সহজলভ্য নয়। তাই স্টাডি কমপ্লিট করে দেশে ফিরে এলাম, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ হলো। কারণ হাই সোসাইটির ভেতরকার সত্যটা সব দেশে একই। তাই তো গত কয়েক বছরে বিভিন্ন মেয়ের সাথে আমার আর ব্রোর বিভিন্ন নিউজ ফেসবুক আর মিডিয়াতে এসেছে। এই হলো আমার অতীত। সবটা শুনে মরিনের মাথা ঝিম ধরে। একটা মুসলিম মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবে সে ভাবতেই পারে না এসব কিছু বাস্তবে ঘটা সম্ভব। কিন্তু ফ্লোরার বলা কথাগুলো মাথায় আসতেই সে আহনাফকে প্রশ্ন করে। আর ফ্লোরা আপু? আহনাফের মুখটা রক্তশূন্য হয়ে যায়, কারণ ফ্লোরা সম্পর্কে সব কিছু জানলে মরিন কখনোই তাকে ভালোবাসতে কিংবা বিশ্বাস করতে চাইবে না। মরিন বুঝতে পারে আহনাফের অবস্থা। সে আবার বলে। আজকে আপনার ভাবি আমাকে বলেছেন আপনাকে ভালো না বাসতে এমন কিছু কি আছে যার জন্য উনি আমাকে সাবধান করেছেন? আহনাফ মরিনের চোখে চোখ রেখে বলে। আমার সম্পর্কে সব তোমাকে বলেছি, কিছু বাদ নেই। নিজের মনের এমনও গোপন কথা তোমাকে বলেছি যা ব্রো আর সাদাবকেও বলিনি। হ্যাঁ, আমি হয়তো জানি ভাবি তোমাকে কেন সাবধান করেছেন, তবে সেটা কেবলমাত্র আমার একটা ধারণা মাত্র। যেহেতু ভাবি সাবধান করেছেন, তাই এটার রিজনটা তিনিই বলতে পারবেন। তোমাকে একটা কথা বলি, তুমি আমি ছাড়া এ বাড়িতে আরও 5 জন সদস্য আছে। প্রত্যেকের আলাদা একটা স্টোরি আছে। কেউ যদি নিজে থেকে তার সম্পর্কে কিছু বলে তবেই তুমি জানবে। আমি কিছু বলবো না, কারণ ওদের গল্পটা ওরাই সম্পূর্ণ বলতে পারবে। আমি বললে হয়তো কিছু সত্য গোপন থাকবে কিংবা কিছু মিথ্যা যুক্ত থাকবে। তাছাড়া আমি নিজেও সবটা জানি না। তার মানে আপনি বলবেন না? না, কারো পার্সোনাল কথা অন্য কাউকে জানাবো আমি তেমন নই।
ওহ, বুঝেছি। নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য আমাদের বিয়ের সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। না, আমি তা বলিনি। তাহলে ফ্লোরা আপুর নাম নেওয়া মাত্রই আপনার চেহারার রং কেন উবে গেল? আহনাফ মুচকি হেসে বলে, না, তুমি একেবারে বোকাও না। আমার ভয় পাওয়ার একটা কারণ আছে, কিন্তু আমি তোমাকে তার সময় হলে বলবো। যদি তার আগে জানার ইচ্ছে হলে তুমি ভাবির কাছ থেকে জেনে নিও। বিরক্ত হয়ে মরিন বলে, আমাকে কি ফ্লোরা আপু বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে? যেখানে আপনিই বলতে চাইছেন না, সেখানে উনি তো যাজ্ঞে বাদ দিন। তাছাড়া ওনাকে তো আমি ভালো করে চিনিও না। বিশ্বাস করব কিভাবে যদি মিথ্যা বলে? আহনাফ মরিনকে আশ্বস্ত করে, মনে হয় না মিথ্যা বলবে। বিশ্বাস করতে পারো, কারণ ভাবি মানুষ হিসেবে খুব ভালো। ভ্রু কুচকে মরিন বলে, তাই নাকি? নিজের ভাবির খুব প্রশংসা করছেন দেখি। তবে কি তার সাথেও আপনি? কিন্তু মরিনের কথা শেষ করার আগেই তার কপালে ছোট্ট একটা টোকা দিয়ে বলে, সে আমার ভাবি। আর যাই হোক, আহনাফ মির্জা সম্পর্কের মান দিতে জানে। দেবর ভাবির সম্পর্ককে কলুষিত করব তেমন কুরুচি আমার নেই, বুঝেছো? নিলিপ্ত গলায় মরিন বলে, তাই বুঝি গতকাল রাতে স্বামী স্ত্রী সম্পর্কের মান দিলেন? আহনাফ একটা দীর্ঘ শ্বাস ফেলে মরিনের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে যায়। এতে বিচলিত হয়ে মরিন দাঁড়িয়ে পড়ে। এ কি করছেন? আহনাফ তার হাতটা টেনে আবার বিছানায় বসিয়ে দেয়, তারপর বলতে থাকে, আমি অনেক বড় অন্যায় করেছি তোমার সাথে। আই অ্যাম সরি। তার ছেলের সাথে মরিন বলে, আপনারা ছেলেরা মনে করেন সরি বললেই সব সমাধান হয়ে যায়, কিন্তু একটা মেয়ে কত আশা নিয়ে, কত স্বপ্ন নিয়ে বিয়ে করে সেটা বুঝতে চান না। কারণ আপনার মতো পুরুষের চাহিদার থেকে শরীর, নববধূর স্বপ্ন ভাঙার যন্ত্রণা যে কত সেটা আপনি অনুভব করতে পারবেন না। গতরাতের ব্যবহারে আমার হৃদয়ে যে একটা ক্ষত সৃষ্টি হয়েছে তা আপনি ধারণাও করতে পারবেন না। আহনাফ দুই হাত দিয়ে মরিনের দুই হাত ধরে বলে, আমাকে একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি তোমার হৃদয়ের সব ক্ষত পূরণ করে দিব। এসব বলা যত সহজ, বাস্তবে করা ততই কঠিন। তাছাড়া কিছু কিছু ক্ষত চাইলেও পূরণ করা যায় না, দাগ থেকে যায়। আপনি আমাকে একটু ভাবার সময় দিন। বলি আহনাফের হাতের বাঁধন থেকে নিজের হাত দুটো সরিয়ে ওয়াশরুমে চলে যায়। আহনাফ উঠে বারান্দায় চলে যায়। সেখানে একটা সিগারেট জ্বালিয়ে মনে মনে বলে, সাদাব বারবার সাবধান করেছিল, বলেছিল আহনাফ সাবধান, ভুলেও নারীদের ভোগ্যপূর্ণ বলে মনে করিস না, সম্মান করতে শেখ। মনে রাখবি, একটা নারী যদি তোকে জন্ম দিতে পারে তবে সে তোকে তার পায়ের কাছেও আনতে পারে। আজকে ঠিক তাই হলো। কত ভালো করে মাপ চাইলাম, তবু তার মন গড়ল না। প্রবলেম নাই, প্রয়োজন পড়লে আবার মাপ চাইবো। যতক্ষণ মাপ না করবে ততক্ষণ মাপ চাইবো। তাছাড়া নিজের স্ত্রীর কাছে মাপ চাইতে কিসের লজ্জা? অন্যদিকে ওয়াশরুম হতে বেরিয়ে মরিন ভাবতে থাকে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার ফ্লোরা আপুর সাথে কথা বলতে হবে। কিন্তু উনি যদি বলতে না চায় তবে? তাছাড়া মায়ের সাথেও একবার কথা বলা দরকার। শুনি মা কি বলতে চায়, কেনই বা আমাকে আহনাফ মির্জার সাথে বিয়ে দিয়েছে।